আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যে বন্ধুত্ব, এটা বেশ পুরনো এবং দুজনের যে ব্যক্তিগত সম্পর্ক, সেই সম্পর্কের ভিত্তিতে ডোনাল্ড ট্রাম্প তার যে ব্যক্তিগত লিঙ্কে সেটা ব্যবহার করে নির্বাচনের সময়, অর্থাৎ নরেন্দ্র মোদীর নির্বাচনের সময় তিনি ব্যক্তিগতভাবে যতটা সম্ভব তার যে আমেরিকান লবিস্ট গ্রুপ রয়েছে তাদের মাধ্যমে সাহায্য সহযোগিতা করেছেন। একইভাবে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনের সময় নরেন্দ্র মোদী তার যত কানেক্টিভিটি রয়েছে অর্থনৈতিকভাবে, অন্যান্য যে লজিস্টিক সাপোর্টগুলো রয়েছে, এগুলো দিয়ে তিনি মিস্টার ডোনাল্ড ট্রাম্পকে সাহায্য এবং সহযোগিতা করেছেন। এবং পরবর্তীতে যখন ডোনাল্ড ট্রাম্প শপথ নিলেন, নরেন্দ্র মোদী ওয়াশিংটনে ছুটে গিয়েছিলেন তার বন্ধুর সঙ্গে দেখা করার জন্য, এবং দুই বন্ধুর সম্মিলনে একটা নতুন ভারতবর্ষ, এরকম স্বপ্ন যারা দেখেছিলেন তাদের সকলের মুখে এখন রীতিমতো চুনকালি পড়েছে। বাংলাদেশের যে বিষয়টি জনাব ডোনাল্ড ট্রাম্প তিনি নরেন্দ্র মোদীর উপর ছেড়ে দিয়েছিলেন, ওই সময়ের যে আলাপ আলোচনায় তিনি সেটা বলেছিলেন। তখন অনেকেই ভয় পেয়ে গিয়েছিলেন যে শেখ হাসিনার বিষয়ে নরেন্দ্র মোদী যদি কোনো ঝুঁকি নেন বা কোনো মারাত্মক কোনো সিদ্ধান্ত নেন, সেক্ষেত্রে মিস্টার ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আর বাধা দেবে না। অথবা বাংলাদেশের ব্যাপারে আমেরিকার যে পলিসি, দিল্লির মাধ্যমে সরাসরি যেটা জো বাইডেন জমানাতে হয়েছিল, সেটা হয়তো আগামীতে আর ওইভাবে চলবে না। তো এরকম বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তানের যে সম্পর্ক, রাজনৈতিক সম্পর্ক এবং এখানে মানসিক যে স্বার্থ, এই পুরো প্রক্রিয়াটি ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণ করার পর এটি উল্টে গেছে। উল্টে যাওয়ার প্রথম কারণ হলো ইউক্রেন যুদ্ধ। তো এই ইউক্রেন যুদ্ধের আগে অপ্রত্যাশিতভাবে ডোনাল্ড ট্রাম্পের উপর একটা প্রেশার আসে, সেটা হলো মধ্যপ্রাচ্যে ইসরায়েল এবং ইরানের যুদ্ধ, সেটি বন্ধ হয়ে যায় এবং সেখানে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দ্বিতীয়ত, ভারত এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ শুরু হয়ে যায়, সেটাও তিনি অত্যন্ত যাকে বলা হয় দ্রুততার সঙ্গে সেটা নিষ্পত্তি করে দেন। কিন্তু এগুলো তার কোনো নির্বাচনী ওয়াদা ছিল না। তার নির্বাচনী ওয়াদা ছিল ইউক্রেন যুদ্ধ বন্ধ করা, এবং তিনি বলেছিলেন যে আমি ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে এই যুদ্ধ বন্ধ হয়ে যাবে। এখন নানা রকম পরিস্থিতি, প্রেক্ষাপট, ইউরোপের অন্যান্য দেশ, বিশেষ করে ন্যাটোভুক্ত দেশগুলোর যে মনোভাব, এই কারণে মিস্টার ডোনাল্ড ট্রাম্প আসলে যেভাবে চাচ্ছিলেন ইউক্রেনকে চাপ দিয়ে এককভাবে অনেকটা আত্মসমর্পণের মতো ঘটনা ঘটিয়ে পুতিনের সাথে একটা সমঝোতা করে তিনি এই নির্বাচনটা না, এখানে যে যুদ্ধটি বন্ধ করবেন, কিন্তু সেটা হচ্ছে না। এবং আপনারা সবাই জানেন যে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি তিনি যখন হোয়াইট হাউসে গিয়েছিলেন, সেখানে নজিরবিহীনভাবে তাদের মধ্যে তর্ক বিতর্ক, রীতিমতো ঝগড়াঝাটি হয়েছে এবং সেখান থেকে তিনি বলতে গেলে না খেয়ে অপমানিত হয়ে চলে এসেছেন জেলেনস্কি, এবং এই ঘটনা ইউরোপে রীতিমতো আগুন ধরিয়ে দেয়। এবং এরপরই জেলেনস্কির সঙ্গে ন্যাটোর যে সম্পর্ক জোরদার হয় এবং ইউরোপের অনেকগুলো দেশ তারা বলে যে দরকার হলে আমেরিকাকে বাদ দিয়ে আমরা এই যুদ্ধে ইউক্রেনকে সহযোগিতা করবো সরাসরি। এরপরে ডোনাল্ড ট্রাম্প তার যে বক্তব্য, সেই বক্তব্য পরিবর্তন করতে বাধ্য হন এবং তার আরেক বন্ধু মিস্টার ভ্লাদিমির পুতিন, ইতিমধ্যে পুতিনের সঙ্গে তার যে সম্পর্কটা, এটিতেও টানাপোড়েন শুরু হয়ে যায় এবং ওই ধারাবাহিকতায় মূলত ভারতের সাথে তার সম্পর্কটা এখন তলানিতে পৌঁছে গেছে। আপনারা জানেন যে এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ভারত এবং চীন অন্যতম মিত্র হিসেবে রাশিয়ার কাছ থেকে তেল কিনছে এবং তাদেরকে সব রকম অর্থনৈতিক সহযোগিতা দিচ্ছে। তো চীনকে মার্কিন প্রশাসন নানা রকম শাস্তি দিচ্ছে, কিন্তু ভারতকে ওইভাবে আসলে বাইডেন প্রশাসন দেয়নি। কিন্তু ডোনাল্ড ট্রাম্প চেয়েছিলেন যে তার বন্ধু নরেন্দ্র মোদী তার হাতকে শক্তিশালী করার জন্য অন্তত ইউক্রেন থেকে যেন একটা সম্মানজনক ফলাফল আসে, এই জন্য রাশিয়া থেকে যে তেল কিনছে এবং রাশিয়াকে যেভাবে অর্থনৈতিকভাবে ভারত সহযোগিতা করছে, এই জিনিসটা তিনি বন্ধ করবেন। কিন্তু এটি আসলে বলতে গেলে এই মুহূর্তে নরেন্দ্র মোদীর অর্থনীতি, ভারতের অর্থনীতির ব্যাকবোন। রাশিয়ার তেল এবং রাশিয়ার সঙ্গে যে তাদের ব্যবসা বাণিজ্য রয়েছে, এটা এখন ভারতের অর্থনীতির একটা মেরুদণ্ড হয়ে গেছে। এমনকি যদি আমেরিকার সঙ্গে তাদের সমস্ত ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায়, তারপরেও মূলত রাশিয়ার তেলের ব্যবসা করে তারা যে লাভ করতে পারবে, এটি দেশের সামগ্রিক ইকোনমি পরিবর্তন ঘটিয়ে ফেলবে। তো কাজেই এখানে নরেন্দ্র মোদী ইচ্ছা করলেও পারছেন না, এবং এটা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ক এমন তলানিতে পৌঁছে গেছে যে নজিরবিহীনভাবে ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর যে সকল শুল্ক ছিল 25%, সেটাকে বাড়িয়ে 100% করেছেন এবং কিছু কিছু প্রোডাক্টে এটাই 150%, বিশেষ করে ফার্মাসিউটিক্যালস আইটেমে 150% শুল্ক আরোপ করার হুমকি দিয়েছেন। এবং এটা মোকাবেলা করার জন্য সঙ্গত কারণেই ভারত পাকিস্তানের সাথে কূটনীতি শুরু করেছে। চীনে নজিরবিহীনভাবে তারা ভ্রমণ করার জন্য, অর্থাৎ নরেন্দ্র মোদী চীন ভ্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং এটা মোটামুটি ফাইনাল হয়ে গেছে। আর তিনি ইতিমধ্যে রাশিয়া ভ্রমণ করেছেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন খুব দ্রুত এখানে ভারতে আসবেন।
ফলে কি হচ্ছে, আমরা পাক ভারত উপমহাদেশে বিশেষ করে আমাদের বাংলাদেশে রাজনীতির যে হিসাব কষেছিলাম, ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীর বন্ধুত্ব এবং মার্কিন যুক্তরাষ্ট্র ভারত এবং বাংলাদেশের যে সম্পর্ককে কেন্দ্র করে এখানে যা কিছু কল্পনা করছিলাম, এখন এই প্রেক্ষাপটে সম্পূর্ণ উল্টে গেল। ফলে কি হলো, আমেরিকা পাকিস্তান এবং জঙ্গিবাদের যে লবিটা, এই লবিটা ধরা খাবে। অন্যদিকে যেটা হচ্ছে সেটা হলো যে রাশিয়া, ভারত, বাংলাদেশ, আওয়ামী লীগ, শেখ হাসিনা, এই জিনিসগুলো সামনে চলে আসবে এবং এরকম যদি ঘটনা ঘটে তাহলে সবচেয়ে বেশি ক্ষতির মধ্যে পড়বে জনাব তারেক রহমান। এর কারণ হলো যে এতদিন ভারত যা কিছু করেছে সে আমেরিকাকে কগনিজেন্সে রেখেছে, আমেরিকাকে খেপাতে চায়নি এবং বাংলাদেশে আমেরিকার যে স্বার্থ, অর্থাৎ নিজেদের ভারতের যে স্বার্থ, সেই স্বার্থের পাশাপাশি আমেরিকার স্বার্থ যেন ক্ষুণ্ণ না হয়, এই জন্য তারা কিছু কিছু দরজা খোলা রেখেছে এবং যেখানে তাদের সঙ্গে তাদের মতবিরোধ হয়েছে সেখানে তারা আলোচনা করেছে। আপনি প্রায় দেখবেন যে সেই 2014 সন থেকে আমাদের দেশের যে গুরুত্বপূর্ণ বৈঠকগুলো মার্কিন রাষ্ট্রদূতরা করেছেন সেগুলো দিল্লিতে হয়েছে। সেটা ড্যান ডাব্লিউ মজিনা থেকে শুরু করে মার্শাল বার্নিকাট বুম এবং সর্বশেষ পিটার দিহাস এবং এখন যিনি রয়েছেন তিনি সারাকুক নয়, এখন যিনি আছেন সারাকুক হলো ব্রিটিশ রাষ্ট্রদূত আর কি। তো তারা সবাই বাংলাদেশের বিভিন্ন পক্ষের সাথে আলাপ করে আলোচনা করে এবং ফাইনাল বৈঠক করে দিল্লিতে। এখন এই যে দিল্লিতে আমেরিকার যে ঘাঁটি রয়েছে সেই ঘাঁটি কেন্দ্রিক যে ত্রিপাক্ষিক আলোচনা, বাংলাদেশ, ভারত এবং আমেরিকা, এটা এই যে ডামাডোল, বাণিজ্য যুদ্ধের ডামাডোল, এই ডামাডোল এটা বন্ধ হয়ে গেছে এবং সেটা এখন যদি আবার সেই আগের জমানার মতো সেই 1969, 70, 71 এই সময়টাতে যেভাবে একটা ডিপ্লোমেসি ছিল ভারত এবং রাশিয়া এবং বাংলাদেশ, এবং সেই ডিপ্লোমেসিটা যদি এই মুহূর্তে ফিরে আসে তাহলে নিশ্চিতভাবে বলা যায় যে শেখ হাসিনার কপাল খুলে যাবে। আর অন্যদিকে যদি এটি প্রবল হতে থাকে তাহলে জনাব তারেক রহমান সবচেয়ে বিপদ এবং বিপত্তির মধ্যে তিনি পড়ে যাবেন। এর কারণ হলো তার এই মুহূর্তে যে শক্তিমত্তা, সেই শক্তিমত্তার 1 নম্বর উৎস হলো জনপ্রিয়তা এবং জনগণ। তার আমেরিকান লবি ভালো নয়, বরং বিএনপির চাইতে, তারেক রহমান সাহেবের চাইতে তুলনামূলকভাবে আওয়ামী লীগের আমেরিকান লবি ভালো। তাদের আমেরিকান লবি বলতে এখানকার রাষ্ট্রদূতের সাথে মাঝে মধ্যে সম্পর্ক বৈঠক, কিন্তু ওয়াইডার রেঞ্জে আমেরিকার যে ডিপ স্টেট পলিসি রয়েছে কিংবা আমেরিকান স্টেট ডিপার্টমেন্ট রয়েছে, কংগ্রেস রয়েছে, আমেরিকান ডিপার্টমেন্ট অফ জাস্টিস রয়েছে, তাদের সিনেট হাউস রয়েছে, কংগ্রেস রয়েছে, এই সমস্ত জায়গাতে বিএনপির লবিস্ট হিসাবে কাজ করার মতো আমি আসলে কাউকে দেখিনি। এখানে ওই যে হোয়াইট হাউসের প্রেস উইংসে গিয়ে সেখানে বৈঠকে উপস্থিত হওয়া বা মিটিং করা, এটা সত্যিকার অর্থে মার্কিন যুক্তরাষ্ট্রের যে কূটনীতি, সেই কূটনীতির সঙ্গে এই ধরনের প্রেস কনফারেন্স এবং সেখানে প্রশ্ন করা, এটা নিতান্ত একটা হাস্যকর বিষয়। কিন্তু সত্যিকার অর্থে যে লবিং যদি করতে হয় আপনাকে মার্কিন যুক্তরাষ্ট্রে, ওখানে ঢোকার মতো, ওখানে ভিতরে যাওয়ার মতো একমাত্র যদি সত্যিকার অর্থে লবিং ধরেন তাহলে ডক্টর উসমান ফারুক উনি ছিলেন। এর কারণ হলো মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র ডিপার্টমেন্টে উসমান ফারুক সাহেবের ছোট ভাই রাষ্ট্রদূত পদমর্যাদায় কর্মরত ছিলেন, ফলে মোটামুটি রাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে উসমান ফারুকের একটা ইন্টারেস্ট ছিল। এর বাইরে অন্যান্য যারা আছে তাদেরকে আসলে লবিস্টের মাধ্যমে যেতে হয়। লবিস্ট কোনো কংগ্রেসম্যান বা কোনো সিনেটারের মাধ্যমে বা কোনো হাউস, মানে এই ধরনের যারা লবিস্ট ফার্ম রয়েছে তাদের মাধ্যমে ওখানে টাকা দিয়ে কাজ হয়, এর বাইরে অন্য কোনো কাজ হয় না। আমি যতদিন আমেরিকাতে ছিলাম, দুটো দলের রাজনীতির সঙ্গে যতটুকু ঘনিষ্ঠতা ছিল, তার সঙ্গে সঙ্গে আমেরিকার যে পাওয়ার হাউসগুলো আছে সেখানে যেভাবে ঘোরাফেরা করেছি, ওখানে আসলে ওইরকম কংগ্রেসম্যানদের সঙ্গে বা সিনেটরদের সঙ্গে আওয়ামী লীগের বা বিএনপির মন্ত্রী পর্যায়ের, এমপি পর্যায়ের ব্যক্তিগত বন্ধুত্ব রয়েছে, এরকম লোক আমি আসলে দেখিনি সত্যিকার অর্থে। এখন নতুন করে যদি হয়ে থাকেন সেটা ভিন্ন বিষয়। তো সেক্ষেত্রে আমেরিকার যে লবিটা, বিএনপি লবিটা, এটা খুবই খুবই দুর্বল। তো আওয়ামী লীগের সাথে এখানে ওরকম আমেরিকার যে সর্বোচ্চ পর্যায়ে রিলেশন না থাকলেও, যেহেতু ভারত তাকে যাকে বলা হয় ব্যাকআপ করছে, কাতারের সঙ্গে আওয়ামী লীগের একটা ভালো সম্পর্ক রয়েছে, কাতার যেখানে তাদেরকে ব্যাকআপ দিচ্ছে, তো সেক্ষেত্রে তারা ভারত এবং কাতারের মাধ্যমে যত সহজে পৌঁছে যেতে পারে, ওটা আসলে আমেরিকান লবিংয়ের ক্ষেত্রে বিএনপি সেটা নেই। দ্বিতীয়ত, রাশিয়ার সাথে আওয়ামী লীগের যে ঐতিহ্যগত সম্পর্ক, সেই সম্পর্ক বামধারার যে সকল বাংলাদেশ কমিউনিস্ট পার্টি আছে তাদের সাথে যেমন সম্পর্ক রয়েছে, তার সাথে সাথে আওয়ামী লীগের সঙ্গে ব্যক্তিগত পর্যায়ে একেবারে পুতিনের সম্পর্ক রয়েছে, পারিবারিক সম্পর্ক রয়েছে। তো কাজেই এক্ষেত্রে যদি এই নতুন রাজনীতির মেরুকরণ হয় এবং আমেরিকা এবং ভারতের যদি দ্বন্দ্বযুদ্ধ, বাণিজ্য যুদ্ধ এটা বাড়তে থাকে এবং সেক্ষেত্রে যদি রাশিয়া শক্তিশালী হয়ে পড়ে, এমনি তো রাশিয়া বাংলাদেশে খুবই শক্তিশালী, তাদের যে একটা প্রকল্প 1,20,000 কোটি টাকার প্রকল্প, রূপপুর পারমাণবিক প্রকল্প চলছে, সেখানে তাদের ইউরেনিয়াম আছে, সেখানে তাদের পরমাণু প্রযুক্তি রয়েছে এবং সেখানে তাদের একটা মিলিটারি ইউনিটও আছে, রাশিয়ান মিলিটারি একটা ইউনিট কিন্তু এখানে আছে। তো কাজেই এখানে আমেরিকার উপস্থিতি এত সহজ বিষয় না এবং রাশিয়া সহজ এখানে ছাড়া দেবে না। তো সেক্ষেত্রে যদি নতুন এই মেরুকরণে রাশিয়া আরও শক্তিশালী হয়ে পড়ে, ভারত যদি আমেরিকাকে বাদ দিয়ে বাংলাদেশের ব্যাপারে স্বতন্ত্র এবং স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, তাহলে হয়তো শেখ হাসিনার কপাল খুলে যেতে পারে। রাজনীতি পরিবর্তনশীল, আল্লাহ সবচেয়ে ভালো জানেন।
আমরা যেটা দেখি বাস্তব অবস্থার প্রেক্ষিতে সেটা নিয়ে টুকটাক কথা বলার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত। আসসালামু আলাইকুম দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ। বিশ্ববিখ্যাত আইনি প্রতিষ্ঠান ব্রিটেনের ডাউটি স্ট্রিট চেম্বার আওয়ামী লীগের পক্ষে ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য অথবা আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম যে নিষিদ্ধ করা হয়েছে সেটি যে মৌলিক মানবাধিকারের লঙ্ঘন, এই লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জাতিসংঘের স্বাধীন বিশেষজ্ঞ এবং অন্যান্য দূতের কাছে ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন পাঠানো হয়েছে। কারা আবেদন পাঠিয়েছেন? ডাউটি স্ট্রিট চেম্বারের অন্যতম প্রভাবশালী দুই সদস্য, একজন স্টিভেন পাউলস কেসি আর একজন হচ্ছেন অ্যালেক্স টিনসলি। তারা দুইজন এই আবেদনপত্র পাঠিয়েছেন এবং স্টিভেন পাউলস কেসির সম্পর্কে বলতে গেলে ছোট করে বলতে হয় তিনি আন্তর্জাতিক অপরাধ এবং আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ে বিশ্বজোড়া খ্যাতি সম্পন্ন একজন আইনজীবী। আর অ্যালেক্স টিনসলি তিনিও আন্তর্জাতিক মানবাধিকার, সমুদ্র আইন, ইন্টারপোল এবং প্রত্যর্পণ বিষয়ে বিশেষজ্ঞ। এই বিষয়ে বলার আগে আমি একটু ডাউটি স্ট্রিট চেম্বার সম্পর্কে একটু ছোট করে বলতে চাই। ডাউটি স্ট্রিট চেম্বার সম্পর্কে এর আগেও আমি আপনাদেরকে জানিয়েছি, আর একটু মনে করিয়ে দিই। এটি ব্রিটেন ভিত্তিক একটি আইনি সহায়তা প্রতিষ্ঠান। ফৌজদারি বিচার, পাবলিক আইন, অভিবাসন, কর্মসংস্থান, মানবাধিকার এবং নাগরিক স্বাধীনতা বিষয়ে এই প্রতিষ্ঠানটি কাজ করে এবং নিঃসন্দেহে বড় বড় মানবাধিকার ইস্যুতে তারা বিভিন্ন আইনি লড়াই চালিয়ে যান। এবং বাস্তবতা হচ্ছে এটি যে শুধুমাত্র টাকার জন্য যে তারা কাজ করেন তা নয়। টাকা তো অবশ্যই একটি ফ্যাক্টর, অর্থ অবশ্যই একটি ফ্যাক্টর, কিন্তু তার চেয়ে তাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে তাদেরকে খেয়াল রাখতে হয় তারা কোন ধরনের মামলা পরিচালনা করছে অথবা কাদের হয়ে তারা আন্তর্জাতিক অঙ্গনে লড়াই করছেন সেই বিষয়টি, অর্থাৎ তাদের রেপুটেশনের দিকেই তারা আগে নজর রাখে। এবং আমাদেরকে অবশ্যই ধরে নিতে হবে এটি যে জাতিসংঘ বা যে কোনো আন্তর্জাতিক প্রতিষ্ঠান কিংবা আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিতে তারা যখন যে কোনো বিষয়ে আবেদন করে, কোনো ফাইল সাবমিট করে, বুঝে নিতে হবে যে তাদের কাছে যথেষ্ট শক্ত তথ্য, উপাত্ত, প্রমাণ রয়েছে। এখন এই আবেদনপত্রের বিষয়টি তারা নিজেরাই নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে। সেখানে যেটি বলা হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে ক্ষমতা গ্রহণ করেন এবং 8 আগস্ট 2024 সালে একটি অন্তর্বর্তীকালীন প্রশাসন প্রতিষ্ঠা করেন। ডক্টর ইউনূস ক্ষমতা গ্রহণের পর থেকে বাংলাদেশে আওয়ামী লীগের সমর্থক, এর সাথে যুক্ত ব্যক্তিরা এবং সংখ্যালঘুদের উপর ব্যাপক আক্রমণ শুরু করা হয়েছে। এই ধরনের আক্রমণের শাস্তি হয়নি এবং অন্তর্বর্তীকালীন প্রশাসন অপরাধীদের সম্পূর্ণ দায় মুক্তি প্রদান করেছে। অন্তর্বর্তীকালীন প্রশাসন 2026 সালের ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছে। এই প্রতিশ্রুতি রক্ষা করা হবে কিনা তা এখনো দেখার বিষয়। আমাদের প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারি মাঝামাঝিতে বা ফেব্রুয়ারিতে যে রোজা, সেই রোজার আগে আগে নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতি দিয়েছেন। দেখুন, আমি শুরু থেকেই বলে আসছি ডক্টর মোহাম্মদ ইউনূস এই বিষয়টি জানিয়ে বা নির্বাচনে একটি সম্ভাব্য সময়সীমা দিয়ে রাজনৈতিক দলগুলোকে একটু ঠান্ডা রাখার চেষ্টা করেছে, মূলা ঝুলিয়ে রেখেছে সোজা কথা বলতে গেলে। ডাউটি স্ট্রিট চেম্বার তারা সেই কথাই উল্লেখ করেছে। যাই হোক, এখানে বলা হচ্ছে যে ইতোমধ্যে আওয়ামী লীগ বাংলাদেশে একটি জনপ্রিয় রাজনৈতিক শক্তি হিসেবে রয়ে গেছে। তবে 2025 সালের মে মাসে অন্তর্বর্তীকালীন প্রশাসন আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধ করে এবং বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে মামলা শেষ না হওয়া পর্যন্ত এর সকল কার্যক্রম সীমিত করে। এবং আওয়ামী লীগের নিষেধাজ্ঞা কিভাবে মৌলিক মানবাধিকার লঙ্ঘন করে, বাংলাদেশে আইনের শাসন এবং গণতন্ত্রকে ক্ষুণ্ণ করে, সেই প্রশ্ন তুলে ধরা হয়েছে এই আবেদনে। আপিলটিতে স্বাধীন বিশেষজ্ঞ এবং অন্যান্য প্রতিনিধিদের অন্তর্বর্তীকালীন প্রশাসনকে জরুরি ভিত্তিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার এবং এই ধরনের যে কোনো নির্বাচনে তাদের সম্পূর্ণ অংশগ্রহণের অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করার আহ্বান জানানো হয়েছে। এটি হচ্ছে ডাউটি স্ট্রিট চেম্বারের ওয়েবসাইটে যেই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে তার মোটামুটি সম্পূর্ণটাই আমি আপনাদেরকে জানালাম। আগেই বলেছি, ডাউটি স্ট্রিট চেম্বার যেন কোনো ধরনের কোনো ল ফার্ম নয়। এর আগে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিতে তারা আওয়ামী লীগের হয়ে ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে
ফাইল সাবমিট করতে যাচ্ছে। এটি এখনো পর্যন্ত হয়েছে কিনা আমি জানি না। তারা নিজেরাই জানিয়েছিল যে তারা এই ধরনের একটি উদ্যোগ নিয়েছে এবং সেখানে যা বলা হয়েছিল সেটিও আমি একটু আপনাদেরকে মনে করিয়ে দিই। 8 আগস্ট 2024 সালে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের ক্ষমতা গ্রহণের পর থেকে সাংবাদিক, পুলিশ অফিসার, সংখ্যালঘু ও প্রাক্তন সরকারি দল আওয়ামী লীগের সাথে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে বিনা উস্কানিতে অসংখ্য সহিংস আক্রমণের ঘটনা ঘটেছে। হত্যার অভিযোগে, মিথ্যা ফৌজদারি অভিযোগে নির্বিচারে কারাগারে আটক রাখা হয়েছে, বিশেষ করে সাংবাদিকদের। নিয়ন্ত্রণহীন মব সহিংসতা এবং ধর্মীয় সহিংসতার প্ররোচনা, এই অভিযোগগুলোর জন্য দোষীদের বিচারের আওতায় আনার জন্য বাংলাদেশে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আরও অনেক কিছু ছিল যে বিষয়ে আমি বিস্তারিত তুলে ধরেছিলাম আপনাদের সামনে। আইসিসিতে ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে তারা যে মামলা পরিচালনার উদ্যোগ নিয়েছে তার অংশ বিশেষ হিসেবে। এখন বিষয় হচ্ছে যে এতে কি হবে? আওয়ামী লীগ তার রাজনৈতিক নিবন্ধন ফিরে পাবে? আওয়ামী লীগ ওপেন রাজনীতি করার সুযোগ পাবে? আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাবে? দেখুন, এই কথাও আমি প্রথম থেকে বলে আসছি, যা কিছু হচ্ছে গরম গরম অনেক কিছুই হচ্ছে। শেষমেশ আওয়ামী লীগকে নিয়েই নির্বাচন করতে হবে। আওয়ামী লীগের বিরুদ্ধে যত অভিযোগ থাক না কেন, অবশ্য অভিযোগ রয়েছে, নির্দ্বিধায় আমরা এটুকু বলতে পারি। এবং সেই সব অভিযোগের বিষয়ে যে মামলাগুলো এর মধ্যে পরিচালিত হচ্ছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, সেগুলো নিয়েও এর মধ্যে প্রশ্ন উঠেছে। মানে অতিমাত্রার শাস্তি নিশ্চয়তার বিধান করতে গিয়ে একেবারে হসপস বাঁধিয়ে দিয়েছে সরকারের পক্ষ থেকে যারা এই বিষয়গুলো তদারকি করছেন সেগুলা। অতএব সেই মামলাগুলো নিয়েও কিন্তু অনেক বড় প্রশ্ন আন্তর্জাতিক মহলে উঠতে শুরু করেছে, আগামীতে ভবিষ্যতে আরো বেশি করে উঠবে। যেমন ধরুন, আমি সাবেক মেজর জেনারেল জিয়াউল হাসানের কথা বলি। তার সম্বন্ধে প্রসিকিউটর, মানে আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর, তিনি এমন কথা উল্লেখ করেছেন যে তিনি 1000-এরও বেশি মানুষকে হত্যা করেছেন। এগুলো হয়েছে কি যে অতিমাত্রায় বাড়াবাড়ি। তার বিরুদ্ধেও অনেক ধরনের অভিযোগ থাকতে পারে, কিন্তু সুনির্দিষ্ট অভিযোগ কিংবা গ্রহণযোগ্য কোনো অভিযোগ দাঁড় করাতে হবে। একটা মানুষ সেনাবাহিনীতে চাকরি করছেন, মেজর জেনারেল পদে, হতে পারে তিনি আরো কয়েক বছর আগে থেকে হত্যাকাণ্ড শুরু করেছেন, যদি আমরা চিফ প্রসিকিউটরের কথাই ধরে নিই। কিন্তু 1000 মানুষকে হত্যা করা, এটা কিভাবে সম্ভব? এই ধরনের অভিযোগও আনা হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে যাদেরকে হত্যা করা হয়েছে সেই হত্যার শিকার অনেকে জীবিত ফিরছেন। এই মামলাগুলো ভবিষ্যৎ কি আমরা জানি না। এখন তড়িঘড়ি করে যেই মামলাগুলো পরিচালনা করা হচ্ছে, নিষ্পত্তি করা হবে এই বছরের মধ্যে অনেকগুলা, শেখ হাসিনার বিরুদ্ধে কোনো মামলার রায় দেওয়া হবে। ইচ্ছাগুলো তো 1 সপ্তাহের মধ্যে রায় দিয়ে যায়, তাই না? ইচ্ছা করলে 1 মাসের মধ্যে রায় দিয়ে দেওয়া যায়। লাভটি কি তাতে? সেগুলো কি কার্যকর করা যাবে? নিজেরাই নিজেদেরকে বিতর্কিত করছে। যে ধরনের তথ্যপাত্র বিচারের জন্য তাদের হাতে ছিল, হয়তো অনেক কিছু সুষ্ঠুভাবে করা যেত, কিন্তু শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা থেকে যা কিছু হচ্ছে এবং তার অংশের ভিত্তিতে ডাউটি স্ট্রিট চেম্বার যা জাতিসংঘে একটি আবেদন করলো, এটাই কিন্তু সারা বিশ্বে ছড়িয়ে পড়বে এবং বিশ্বের ওয়াকিবহল বা সচেতন মানুষ জানে যে ডাউটি স্ট্রিট চেম্বারের ভারী কি কতটা, তাদের ওজন কতখানি, তারা কোন কোন বিষয়ে মুভ করে, এটা খুবই ভালো করে জানার কথা যারা কম বেশি খোঁজখবর রাখেন। এখন দেখা যাক কি হয়।